শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ৩১তম পর্ব। লন্ডন থেকে ফেরার আগে ইয়র্কের ডিউক ও তার স্ত্রী আমাকে নিমন্ত্রণ করলেন মধ্যাহ্নভোজের। খুব অন্তরঙ্গ পরিবেশ, শুধু পরিবারের লোকজনকে নিয়ে এই আয়োজন। সেখানে ছিলেন ডিউক ও তার স্ত্রীর বাবা ও মা এবং ভাই, এছাড়া বছর ১৩ বয়সের একটি বাচ্চা ছেলে। স্যার ফিলিপ সাসুন পরে এসেছিলেন। ফেরার পথে দায়িত্ব পেলাম ডিউকের স্ত্রীর ভাইকে ইটনের স্কুলে পৌঁছে দিতে হবে। খুবই শান্ত ছোট ছেলে। স্যার ফিলিপ ও আমাকে নিয়ে যখন দুটি বড় ছেলে ছাত্রদের ভিড়ের ভিতর দিয়ে যাচ্ছিল, ছোট ছেলেটিও আমাদের পেছন পেছন চলছিল। ছাত্ররা আমাদের একটু চা খেয়ে যেতে অনুরোধ জানালো। স্কুলের বাইরে একটা ছোট্ট দোকান, খুবই সাধারণ, লজেন্স চানাচুর বিক্রি করে, অল্প দামে চাও বিক্রি করে। বড় ছেলে দুটি, স্যার ফিলিপ ও আমি ভেতরে গিয়ে বসলাম। ছোট ছেলেটি অন্যান্যদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে রইল। ঘরের ভিতরেও ভিড় কম নয়। চা পান বেশ সুন্দরভাবে শেষ হলো। গোল বাঁধল তখনই যখন ওরা জানতে চাইল আর একটু চা খাবো কিনা। আমি তো হ্যাঁ বলে দিলাম। ব্যাস, দেখে ওদের মুখ চুন। আবার চা খাওয়ানোর মতো অত টাকা তো ওদের নেই। ওরা একটা সংকটে পড়ে গেল। স্যার ফিলিপ বললেন ফিসফিস করে, ওদের কাছে মনে হয় পয়সা নেই আবার চা খাওয়ানোর মতো, অথচ আমাদের তো কিছু করারও নেই। যাই হোক, একে ওকে ধরে পয়সা জোগাড় করে আর এক পাত্র চায়ের ব্যবস্থা হলো। এদিকে স্কুলের ঘন্টা পড়ে গেছে। আমি চাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর মাত্র মিনিট খানেক সময় ছিল। ওরা দৌড় লাগালো। আমরা স্কুলের ভেতরে যেতেই প্রধান শিক্ষক মহাশয় আমাদের অভ্যর্থনা জানালেন। নিয়ে গেলেন একটি বড় ঘরে। সেখানে কবি শেলি এবং এরকম সব আরও বিখ্যাত মানুষেরা তাদের নাম স্বাক্ষর করে গেছেন। এরপর প্রধান শিক্ষক মহাশয় সেই বড় ছেলে দুটির হাতে আমাদের ছেড়ে দিয়ে নিজের কাজে চলে গেলেন। ওরা আমাদের নিয়ে গেল সেই পবিত্রতম ঘরটিতে যেখানে শেলি কোনো এক সময়ে থেকে গেছেন। আমরা ঘরটিতে ঢুকলেও আমাদের ওই দুই ছাত্র বন্ধু ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল, সঙ্গে সেই ছোট ছেলেটিও। ঘরটির দায়িত্বে থাকা এক তরুণ একটু উদ্ধত গলায় বাইরে থাকা ছোট ছেলেটিকে বলল, তুই কি চাস এখানে? স্যার ফিলিপ তাড়াতাড়ি বলে উঠলেন, ও আমাদের সঙ্গে এসেছে। এই বলে লন্ডন থেকে তাকে যে এখানে আমরাই নিয়ে এসেছি সেটা বুঝিয়ে বললেন। তখন তরুণটি অধৈর্য ভঙ্গিতে বলল, ঠিক আছে, তুইও ভিতরে আয়। ফিলিপ কানে কানে বললেন। ওরা ছেলেটাকে ঢুকতে দিয়ে খুবই সহৃদয়তা দেখালো। এই ঘরে অন্য কোনো ছেলে অনুমতি ছাড়া ঢুকলে তার অবস্থা খারাপ হয়ে যেত। এরপর আবার একবার লেডি অ্যাস্টরের সঙ্গে ইটন গিয়েছিলাম। তখনও বুঝেছিলাম এরা কি কঠোর শৃঙ্খলা মেনে চলে। সেদিন খুব ঠান্ডা পড়েছিল, অন্ধকারও হয়ে এসেছিল। অল্প আলো জ্বালানো বাদামি রঙের বারান্দা দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রত্যেক ঘরের দরজার পাশেই দেওয়ালের গায়ে গরম জল দেওয়ার ব্যবস্থা ঝোলানো। অবশেষে আমরা ডান দিকে একটা দরজা পেয়ে সেটায় ধাক্কা দিলাম। লেডি অ্যাস্টরের ছেলে ঠান্ডায় ম্লান হয়ে যাওয়া মুখ নিয়ে দরজা খুলল। ঘরের ভেতরে ওর আরও দুটি বন্ধু আগুনের সামনে বসে হাত সেঁকছিল। চারপাশ কনকনে ঠান্ডা। শ্রীমতী অ্যাস্টর বললেন, দেখছি এই সপ্তাহের শেষে তোকে এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া যায় কিনা। আমরা অল্প সময়ে কথা বলেছি মাত্র, হঠাৎ দরজায় শব্দ। আমরা ভেতরে আসুন বলার আগেই দরজার হাতল ঘুরিয়ে ছাত্রাবাসের দেখাশোনার দায়িত্বে থাকা ভদ্রলোক ঘরে ঢুকে পড়লেন। বেশ সুপুরুষ, শক্ত চেহারা, বছর ৪০ বয়স হবে। খুব সৌজন্যের সঙ্গে লেডি অ্যাস্টরের দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। সেই সাথে আমার দিকে ফিরেও মাথা নাড়লেন। তারপর আগুনের উপরে রাখা ছোট্ট পাথরটায় কনুইটা রেখে পাইপ টানতে লাগলেন। বোঝাই যাচ্ছিল লেডি অ্যাস্টর ভাবতে পারেননি উনি এভাবে এসে পড়বেন। তাই উনি বলতে লাগলেন, আমি আসলে এসেছি দেখতে যে যদি ওকে সপ্তাহের শেষে বাড়ি নিয়ে যাওয়া যায়। সঙ্গে সঙ্গেই ভদ্রলোক উত্তর দিলেন, দুঃখিত, ওকে নিয়ে যেতে পারবেন না। লেডি অ্যাস্টর নরম গলায় বললেন, দেখুন না, একটু এতটা কঠোর হবেন না। উনি বললেন, কঠোর তো হচ্ছি না, আমি শুধু নিয়মটা জানালাম। লেডি বললেন, কিন্তু ওর মনে হচ্ছে শরীরটা খারাপ। ভদ্রলোক বললেন, একদম না, ওর কোনো সমস্যা নেই শরীরে। এবার লেডি অ্যাস্টর তার সর্বশেষ অস্ত্র প্রয়োগ করলেন।
ছেলের বিছানা থেকে উঠে ভদ্রলোকের একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওকে একটু নিয়ে যেতে দিন না, এরকম করছেন কেন? আদুরে গলায় এই কথা বলে ভদ্রলোকের গায়ে নিজের শরীর দিয়ে নরম করে একটা ধাক্কা দিলেন। আমি আগেও দেখেছি কাউকে কিছুতে রাজি করাতে চাইলে এটা অ্যাস্টরের বিশেষ একটা কায়দা। কিন্তু ভদ্রলোক তাতেও নরম হলেন না, উল্টে বললেন, ম্যাডাম, লোককে এইভাবে ধাক্কা দিয়ে কথা বলা আপনার একটা বাজে অভ্যাস, দয়া করে এরকম আর করবেন না। সুতরাং ম্যাডামের বিশেষ কায়দাটিও ম্যাডামকে হতাশ করল। কি আর করা, কথা তো কিছু বলতে হয়, তাই রাজনীতি নিয়ে 2-4টে কথা হলো। তারপরেই ভদ্রলোক সোজাসুজি জানিয়ে দিলেন, এদেশের রাজনীতির বড় সমস্যা হলো মেয়েরা রাজনীতিতে বড্ড বেশি নাক গলায়। যাই হোক, শুভরাত্রি লেডি অ্যাস্টর, আমি চললাম। এই বলে আমাদের দুজনের দিকেই মাথা নেড়ে অভিবাদন জানিয়ে বিদায় নিলেন। অ্যাস্টর তো হতভম্ব, শুধু বললেন, কি বাজে লোক রে বাবা। অ্যাস্টরের ছেলে এবার মুখ খুলল, বলল, না মা, উনি সত্যিই খুব ভালো লোক। লোকটি নারী বিদ্বেষী কথা বললেও ওনাকে আমি শ্রদ্ধা না করে পারলাম না। সৎ এবং সোজাসাপটা লোক, রসকসহীন কিন্তু কাজে একনিষ্ঠ। সিডনির সঙ্গে দেখা হয়নি অনেক বছর, তাই ইংল্যান্ড ছেড়ে নিসে চললাম সিডনির সঙ্গে অল্প কিছু সময় কাটাবো বলে। সিডনি সবসময়ই বলতো $2.5 লক্ষ জমালেই ও কাজ থেকে অবসর নেবে, কিন্তু এখন বোধহয় ওর তার চেয়ে অনেক বেশি ডলার জমে গেছে। বিচক্ষণ ব্যবসায়ী হয়ে উঠেছে, সেই সাথে কৌতুক অভিনেতা হিসেবেও তো নাম করেছে। অনেক ছবি ওর খুব চলেছে, তাদের মধ্যে আছে সাবমেরিন পাইলট, ম্যান ইন দি বক্স, চার্লিস অ্যান্ড। এতেও তার আয় কম হয়নি। তারপর সিডনি ওর ইচ্ছা মতোই অবসর নিয়ে বউয়ের সঙ্গে নিসে শান্তিতে দিন কাটাচ্ছিল। ফ্রাঙ্ক যে গোল্ড তখন নিসেই থাকতেন। উনি যখনই শুনলেন আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে নিসে যাচ্ছি, উনি আমাকে নিমন্ত্রণ করলেন। এড়াতে পারলাম না, বললাম ঠিক আছে যাব। নিসে পৌঁছানোর আগে প্যারিসে 2 দিনের জন্য থামলাম। গেলাম ফলিয়ে বার্জারে। সেই 8 ল্যাঙ্কাশায়ার ল্যাড দলের আলফ্রেড জ্যাকসন সেখানে কাজ করছিল। সে ছিল আমাদের মূল গানের দলের একজন ও দলের মালিকের এক ছেলে। ওর সঙ্গে দেখা করে জানতে পারলাম জ্যাকসন পরিবারের এখন অবস্থার উন্নতি হয়েছে। একটা দল এখনও অনুষ্ঠান করে, ওর বাবাও বেঁচে আছেন। ওদের মহড়ায় এলে বাবার সঙ্গেও দেখা হবে। গেলাম, দেখাও হলো বৃদ্ধ জ্যাকসনের সঙ্গে। বয়স প্রায় 80, তবুও বেশ ভালো শরীর। পুরনো দিনের অনেক কথা হলো। উনি বললেন, তোমার কথা আমার বিশেষ করে মনে আছে, কারণ ছোট্ট ছেলে হলেও তুমি ছিলে খুব ভদ্র ও শান্ত। সাধারণ মানুষের প্রশংসা তোষামোদ বাক্য বেশি দিন স্থায়ী হয় না, কিছু পরেই তা নামতে শুরু করে। আমার অভ্যর্থনার ক্ষেত্রে তাই হয়েছিল। খুব উচ্চে উঠেছিল, তারপর আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যায়। প্রথমেই সংবাদপত্রের খবর থেকে হারিয়ে গেলাম, বরং কোনো কোনো সময় প্রশংসার বদলে উল্টোটাও হচ্ছিল। আমার মনে হয় এটা ওরা করছিল পাঠকদের কাছে সংবাদ পরিবেশন আকর্ষণীয় করে তুলতে। যাই হোক, লন্ডন ও প্যারিসে যথেষ্ট হইচই হয়েছে। আমি তখন ক্লান্ত, একটু বিশ্রাম চাইছিলাম। ফ্রাঙ্ক যে গোল্ডের কাছে আতিথ্য নিয়ে বিশ্রাম করছিলাম। লন্ডন থেকে খবর এলো প্যালাডিয়ামের কমান্ড পারফরমেন্স অনুষ্ঠানে আমাকে হাজির থাকতে ব্রিটেনের রাজদরবার থেকে অনুরোধ জানানো হয়েছে। বিশাল সমারোহপূর্ণ এই অনুষ্ঠান থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে গরিবদের সাহায্য করা হয়। আমি তখন ক্লান্ত, তাই জানালাম যেতে পারবো না। বদলে 200 পাউন্ডের চেক পাঠিয়ে দিলাম। এই নিয়ে খুব শোরগোল শুরু হলো। আমি নাকি রাজাকে তথা রয়্যাল কমান্ডকে অপমান করেছি। প্যালাডিয়ামের ম্যানেজারের পাঠানো নির্দেশটি রাজার পক্ষ থেকে আসা নির্দেশের উপযুক্ত মান্যতা দেইনি। আমার কিছু অবশ্য করার ছিল না, ওখানে গেলে তো আমাকে অভিনয় করতে হতো। এত অল্প সময়ের নোটিশে প্রস্তুতি নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। কয়েক সপ্তাহ পরে আবার ঝামেলা। টেনিস কোর্টে বসে আছি, আর একজন এলো, খেলা শুরু করব। আরেকজন এলে খেলা শুরু করব। এক অল্প বয়সী ভদ্রলোকে সে আলাপ করলেন। উনি নাকি আমার এক বন্ধুর বন্ধু। প্রথম দেখে কিছু কথাবার্তার পর নানা বিষয়ে আলোচনা চলল। ভদ্রলোককে বেশ উৎসাহী ও সহৃদয় মনে হলো। আমার এমন লোকের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে, বিশেষ করে আগ্রহী শ্রোতা হলে। নানা বিষয়ে কথা বললাম। বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমি নেতিবাচক মনোভাবই দেখিয়েছিলাম। বলেছিলাম, ইউরোপের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আর একটি যুদ্ধ আসন্ন।
উনি উত্তরে বলেছিলেন, সেক্ষেত্রে আমি যুদ্ধের সৈনিক দলে নাম লেখাবো না। আমি উত্তর দিয়েছিলাম, এতে আমি আপনাকে দোষ দিতে পারি না। আমাদের যারা বিপদের মধ্যে ঠেলে দেয় তাদের কাউকেই আমি শ্রদ্ধা করতে পারি না। কেউ আমাকে বলে দেবে কাকে মারতে হবে আর কেনই বা নিজেকে মরতে হবে, আর এসবই হবে দেশপ্রেমের নামে, এটা আমি একেবারেই মানতে পারি না। ব্যাস এইটুকুই কথা হয়েছিল। তারপর নিয়মমাফিক নমস্কার জানিয়ে আমরা পরস্পরের থেকে বিদায় নিয়েছিলাম। যতদূর মনে আছে, পরদিন সন্ধ্যায় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, এরকমও ঠিক হয়েছিল। না, সে তো আসেইনি। তার বদলে যা ঘটল তার আগেই সকালবেলা সেটাই বলি। পরদিন সকালে সংবাদপত্রের শিরোনাম দেখে বুঝতে পারলাম আমি আমার কোনো বন্ধুর বন্ধু এরকম কারোর সঙ্গে গতকাল কথা বলিনি। কথা বলেছিলাম এক ছদ্মবেশী সাংবাদিকের সাথে। আর আমার সেই কথা ধরেই সংবাদপত্রগুলো প্রথম পাতায় চেপে দিয়েছে, চার্লি চ্যাপলিন দেশপ্রেমিক নয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথাটা সত্যি। তবে সে সময় আমি আমার ব্যক্তিগত মতামত সংবাদপত্রে প্রকাশ করতে চাইনি। সত্যি কথা হলো, আমি দেশপ্রেমিক নই। কোনো নীতিগত বা বুদ্ধিবৃত্তিগত কারণ থেকে বলছি না। আসলে আমি আমার মধ্যে দেশপ্রেমই অনুভব করি না। যে দেশপ্রেমের নামে 60 লক্ষ ইহুদি নিধন হয়, সে দেশপ্রেমকে কি করে সমর্থন করা যায়? কেউ হয়তো বলবেন, ও তো জার্মানির ব্যাপার, আমাদের নয়। আমি বলতে চাই যে এই খুনের প্রবৃত্তি প্রতিটি দেশের মধ্যেই ঘুমিয়ে আছে। জাতীয় গর্ব বা অহংকার নিয়ে আমি গলা ফাটাতে পারবো না। কেউ যদি তার পারিবারিক ঐতিহ্য, তার বাড়ি, বাগান, আনন্দময় শৈশবকাল, পরিবার ও বন্ধুবর্গ নিয়ে এসব গর্ব করে থাকে, যদিও আমার ছোটবেলা তেমন ছিল না, তবুও তার অনুভব আমি উপলব্ধি করতে পারবো। আমার মতে সেরা দেশপ্রেম হলো স্থানীয় ব্যাপারগুলোর মধ্যে থাকা, সেটা ঘোড়দৌড়, শিকার, ইয়র্কশায়ার পুডিং, আমেরিকান হ্যামবার্গার, কোকাকোলা, এসব কিছুই হতে পারে। তবে আজকাল এইরকম স্থানীয় বিষয়ে আর স্থানীয় নেই, এগুলো আজ বিশ্বজনীন হয়ে গেছে। তাই এগুলোর মধ্য দিয়ে আর দেশপ্রেম দেখানো যায় না। তবে যে দেশে আমি বাস করি সে দেশ যদি আক্রান্ত হয়, তাহলে অনেকের মতো আমিও তাকে রক্ষা করতে প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতেও পিছপা হব না। কিন্তু তেমন পরিস্থিতি না হলে অকারণে দেশের জন্য গভীর ভালোবাসা দেখাতে পারবো না। এরকম কারণহীন দেশপ্রেম উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়, যেমন নাৎসিবাদ। এমন দেশপ্রেমকে আমি বিনা দ্বিধায় ঝেড়ে ফেলতে পারি। আমি দেখেছি এমন যুক্তিহীন দেশপ্রেমের ভেতরেই উগ্র জাতীয়তাবাদ তথা নাৎসিবাদের ভ্রূণ লুকিয়ে থাকে। যে কোনো দেশেই অনুকূল পরিস্থিতিতে এটি জেগে উঠতে পারে। তাই আমি নিজে যদি বিশ্বাস না করি, তাহলে নিছক কোনো রাজনৈতিক কারণে আত্মত্যাগ করতে রাজি নই। এমনকি কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কোনো এক নায়কতন্ত্রের জন্যও মরতে পারবো না। দু একদিন পরে স্যার ফিলিপ সাসন আমাকে নিয়ে গেলেন মন্ত্রিসভার সদস্য ভ্যান্ডারবিল্ট বালসানের বাড়িতে। দুপুরের নিমন্ত্রণ, দক্ষিণ ফ্রান্সে, জায়গাটা খুব সুন্দর। আরও কয়েকজন অতিথিও ছিলেন। তাদের মধ্যে একজন লম্বা, ছিপছিপে চেহারা, কালো চুল, ছাঁটা গোঁফ, সব মিলিয়ে সুদর্শন ও আলাপি। খাওয়ার টেবিলে আমি যা নিয়ে কথাবার্তা বলছিলাম সবই মন দিয়ে শুনছিলেন। আমি মেজর ডগলাসের একটি বই ইকোনমিক ডেমোক্রেসি নিয়ে আলোচনা করছিলাম। বোঝাতে চেষ্টা করছিলাম কীভাবে ঋণদান তত্ত্ব বর্তমান বিশ্ব সংকটের সমাধান করতে পারে। পরে মাননীয় বালসান আমার সম্পর্কে বলেছিলেন, চার্লি চ্যাপলিন খুব ভালো বক্তা এবং তার বক্তব্য সমাজতন্ত্র ঘেঁষা। সেদিনই সেই ভদ্রলোকটির ব্যাপারে কিছু বলা দরকার, যিনি মনোযোগ দিয়ে আমার কথা শুনছিলেন। আমার কথা শুনতে শুনতে তার মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠছিল, চোখ দুটি বড় বড় হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যা বলছিলাম সবেতেই উনি একমত। তবে আমি যখন আমার বক্তব্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে মূল তত্ত্বটি তুলে ধরলাম, মনে হলো উনি যেন একমত হতে পারলেন না, বেশ হতাশ হলেন। ওনার পুরো নাম জেনেছিলাম পরে, অসওয়াল্ড মোসলি। তখন তো আর বোঝা যায়নি যে এই লোকটিই পরে ইংল্যান্ডের ব্ল্যাক শার্ট গোষ্ঠীর নেতা হয়ে উঠবেন। তবে ওই রকম বড় বড় চোখ, বড় হাঁ মুখ, সব মিলিয়ে মুখটা খুবই মনে আছে। মুখের ভঙ্গিটা বেশ অদ্ভুত, একটু যেন ভয় পাওয়া মতো। দক্ষিণ ফ্রান্সেই থাকতেন এমিল লুডুইক, নেপোলিয়ান, বিসমার্ক ও বালজাক সহ নানা বিখ্যাত মানুষের জীবনীকার। নেপোলিয়ানকে নিয়ে খুব চমৎকার লিখেছেন, তবে মানসিক দিকটা নিয়ে এত বেশি চর্চা করেছেন যে মূল বিষয়টা দূরে সরে গিয়ে একঘেয়ে লাগে। উনি টেলিগ্রাম করে জানিয়েছিলেন যে সিটি লাইটস দেখে উনি মুগ্ধ হয়েছিলেন, তাই আমার সঙ্গে দেখা করতে চান। আলাপ হলো, দেখলাম ওনার সম্পর্কে যা ভেবেছিলাম তার থেকে উনি দেখতে সম্পূর্ণ আলাদা। একেবারে
অস্কার ওয়াইল্ডের পরিমার্জিত সংস্করণ। সেই রকম লম্বা চুল, মুখে একটা মেয়েলি ছাপ। আমি যে হোটেলে উঠেছিলাম সেখানেই তিনি এলেন। নাটকীয় ভঙ্গিতে আলাপ শুরু করলেন, আমার হাতে একটা সবুজ পাতা ধরিয়ে দিয়ে বললেন, আগেকার দিনে কোনো রোমানকে মহত্বের জন্য কচি সবুজ পাতার মুকুট দিয়ে সম্মান জানানো হতো। আমিও আপনার মহত্বের জন্য এই সবুজ পাতা উপহার দিলাম। এমন নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে ধাতস্থ হতে একটু সময় নিলাম। তারপর বুঝলাম উনি আসলে ওনার প্রথম আলাপের অস্বস্তি বা লাজুক ভাবটা আড়াল করতেই নাটকীয় ভঙ্গি করছেন। পরে যখন দুজনেই কাছাকাছি এলাম, দেখলাম ভদ্রলোক খুব বুদ্ধিমান আর আকর্ষণীয়। ওনার কাছে জানতে চাইলাম, জীবনে লিখতে গিয়ে কোন বিষয়টার উপর আপনি বেশি জোর দেন? উনি বললেন, মানুষটির মনোভাব। আমি বললাম, তাহলে তো একজন জীবনীকার অনেক কিছুই কাটছাট করে জীবনকে একপেশেভাবে তুলে ধরেন। উনি বললেন, জীবনের 65% জীবনীতে কখনো বলা হয় না, কারণ সেই অংশের সঙ্গে অন্য মানুষরাও যুক্ত থাকেন। খেতে খেতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য কী? আমি না ভেবেই বলেছিলাম, টেনিস খেলার সময় হেলেন উইলসের শারীরিক বিভঙ্গ। কি অভিজাত অথচ মাপা ভঙ্গি, যেমন মনোমুগ্ধকর তেমনি সুস্থ যৌন আবেদনময়। এছাড়াও আরেকটি দৃশ্যের কথা বললাম। একটি তথ্যচিত্রে দেখেছিলাম যুদ্ধ পরবর্তী চুক্তির ঠিক পরের সময়কার দৃশ্য। ফ্ল্যান্ডার্স অঞ্চলে এক কৃষক জমিতে চাষ করছেন। এখানেই যুদ্ধের সময় কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন। তখন লুডুইক ফ্লোরিডা সমুদ্র সৈকতে সূর্যাস্তের একটি দৃশ্যের বর্ণনা দিলেন। একটি হুড খোলা গাড়ি সৈকতের উপর দিয়ে চলেছে অলস ভঙ্গিতে। গাড়িতে স্নানের পোশাক পরা মেয়ে ভর্তি। একজন গাড়ির পেছন দিকে গোটানো হুডটার উপর এমনভাবে শুয়ে আছে, পা দুটো গাড়ির পেছনে ঝুলছে, একটা পা বালিতে লেগে যাচ্ছে। গাড়ি এগোচ্ছে আর তার পা বালিতে লেগে লেগে একটা ধারাবাহিক লাইন টেনে চলেছে। সেদিনের আলোচনার পর আরও কিছু সুন্দর দৃশ্যের কথা আমার মনে পড়েছিল। ফ্লোরেন্সে দেখেছিলাম বেনভেনুটো সেলিনির পার্সিয়াস মূর্তিটি। সেটা ছিল রাত, চারপাশে আলো জ্বলছিল। আমি গিয়েছিলাম মাইকেলঅ্যাঞ্জেলোর ডেভিড দেখতে, কিন্তু পার্সিয়াস দেখার পরে সব কিছুই যেন ম্লান হয়ে গেল। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পার্সিয়াস মেডুসার মাথাটি দুহাতে ধরে আছে, আর মেডুসার শরীর কি করুণ ভঙ্গিতে বেঁকে চুরে পার্সিয়াসের পায়ের কাছে পড়ে আছে। সব মিলিয়ে যেন বিষাদের প্রতিমূর্তি। দেখে মনে পড়ে গেল অস্কার ওয়াইল্ডের সেই লাইনগুলো, প্রতিটি মানুষই তার ভালোবাসাকে হত্যা করে। মঙ্গল আর অমঙ্গলের চিরন্তন দ্বন্দ্বে তারা সব কিছু হারিয়ে যায়। ডিউক অফ আলবার কাছ থেকে টেলিগ্রাম পেলাম, উনি আমাকে স্পেনে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। কিন্তু পরের দিনই সব সংবাদপত্রের প্রথম পাতায় খবর ছাপা হলো স্পেনে বিপ্লব। তাই আর স্পেনে না গিয়ে চলে গেলাম ভিয়েনা। সেখানকার পরিবেশ যেন বিষণ্ণ। স্মৃতিতে যেটুকু আছে তা থেকে বলতে পারি, একটি সুন্দর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সে প্রেমের পরিণতি কেমন? ভিক্টোরিয়ান যুগের উপন্যাসের শেষ পরিচ্ছেদের মতো। দুজনকে অনেক ভালোবাসার কথা বলে চুম্বন দিয়ে বিদায় জানালাম। দুজনেই জানতাম আর কখনো আমাদের দেখা হবে না। ভিয়েনা থেকে চলে গেলাম ভেনিস। তখন শরৎকাল, চারদিক বেশ ফাঁকা। আমার ভালো লাগেনি। ভেনিস যখন পর্যটকে ভরা, সেই সময়টাই আমার পছন্দ। পর্যটকদের রঙিন পোশাক, কথা, হাসি এসবই তো উষ্ণতা নিয়ে আসে, ভরে দেয় প্রাণ প্রাচুর্যে। আর তারা না থাকলে মনে হয় যেন কবরখানায় আছি। কেউ নেই, শুধু নিস্তব্ধতা। শুধু তাই নয়, পর্যটক মানুষদের পছন্দ করি আরও একটা কারণে। পর্যটনের সময় মানুষেরা যেন খুব হাসি খুশি হয়ে ওঠে। তারাই যখন অফিসে ঢোকে তখন তাদের গোমরা মুখ। ভেনিস খুব সুন্দর হলেও যেন বিষণ্ণতায় ভরা। 2টি রাত সেখানে ছিলাম। কিছুই করার নেই, শুধু ঘরে বসে রেকর্ড শোনা। তাও চুপিসারে, শব্দ যেন বাইরে না যায়, কারণ মুসোলিনি নির্দেশ জারি করেছিলেন রবিবার নাচ গান নিষিদ্ধ। ভাবলাম আমার বোধহয় ভিয়েনায় ফিরে যাওয়াই ভালো ছিল। অন্তত সেই ছেড়ে আসা প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে পারতাম। কিন্তু আমাকে তো প্যারিস যেতেই হবে। সেখানে একজনের সঙ্গে দেখা করার কথা। তিনি হলেন আরিস্টিও ব্রায়ান্ড, ইউরোপকে একটি যুক্তরাষ্ট্রের রূপ দেবার ভাবনার অন্যতম প্রবক্তা। তার সঙ্গে দেখা হলো। দেখলাম তার শরীর ভালো নয়, ভাবনা চিন্তাও পাল্টে গেছে। প্যারিসের বিখ্যাত প্রকাশক মসিয়ে বালবির বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ। খুবই ভদ্রলোক,
কিন্তু আমি তো ফরাসি বলতে পারি না। সেখানে ছিলেন কাউন্টেস নোয়ালিস, খুব সুন্দর নরম পাখির মতো চেহারা। মসিয়ে ব্রায়ান্ট তাকে দেখে খুশিতে বলে উঠলেন, আজকাল এত কম তোমার দেখা পাই, মনে হয় তোমার সঙ্গে যেন যোগাযোগই নেই। খাওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো এলিজিতে, সেখানে আমাকে সম্মানিত করা হলো। যদিও বলতে খুবই ইচ্ছা করছে, তবুও বিস্তারিত আর বলবো না। তবে এটুকু জানাই যে দ্বিতীয়বার বার্লিনে গিয়ে মানুষের কাছ থেকে বিপুল সম্বর্ধনা পেলাম। এ প্রসঙ্গে মনে পড়ে যায় মেরি আর ডগলাস একবার ওদের বেড়ানোর ছবি দেখাচ্ছিল। খুব উৎসাহ নিয়ে ওদের ভ্রমণ বৃত্তান্ত দেখতে বসেছিলাম। ছবি শুরু হলো মেরি আর ডগলাসের লন্ডন পৌঁছানো, আর সেখানে স্টেশনে তাদের দেখার জন্য প্রচুর মানুষের ভিড়, হোটেলের বাইরে লোকে লোকারণ্য। এরপর ওরা প্যারিসে পৌঁছালো, সেখানেও আবার প্রচুর মানুষ। এভাবেই লন্ডন, প্যারিস, মস্কো, ভিয়েনা, বুদাপেস্টের ছবি, শুধু মানুষ, সংবর্ধনা, এসব দেখে আমি সরল মনেই জানতে চেয়েছিলাম, ছোট ছোট শহর বা গ্রাম অঞ্চলে তোমাদের বেড়ানোর দৃশ্যগুলোই কখন আসবে। এ কথা শুনে তো ওরা খুবই হেসেছিল। ভাবখানা এই যে, আরে বাপু, আমাদের অভ্যর্থনার বহর দেখাতেই তো ছবি দেখানো, ছোট শহর বা গ্রামের ছবি দেখিয়ে কি হবে। তাই বলছিলাম যে আমি এখনও ঠিক অতটা আধুনিক হয়ে উঠতে পারিনি যে শুধু আমাকে দেখার জন্য মানুষের ভিড়ের বর্ণনা দিয়ে যাব। বার্লিনে আমি গণতান্ত্রিক সরকারের অতিথি ছিলাম। ভারী সুন্দর এক জার্মান যুবতীর উপরে আমাকে দেখাশোনার ভার ছিল, নাম ইয়র্ক। সময়টা 1931, নাৎসিরা সবেমাত্র রাইখস্টাগে ক্ষমতা দখল করেছে। জার্মান ভাষা জানি না, তাই বুঝতে পারিনি জার্মানের অধিকাংশ সংবাদপত্র আমার বিরুদ্ধে লিখেছে, কারণ আমি বিদেশি। এভাবে ওরা ওদের নির্বুদ্ধিতারই প্রকাশ ঘটাচ্ছিল। পরে জেনেছিলাম আমার বিরুদ্ধে যারা লিখেছিল তারা সবাই নাৎসি সমর্থক। যাই হোক, তখন তো এসব কিছুই জানতাম না, তাই আনন্দেই সময় কাটিয়েছিলাম। কাইজারের এক সম্পর্কিত ভাই আমাকে নিয়ে গেল পটসডাম আর মান্সসুশির প্রাসাদ দেখাতে। আমার তো সব প্রাসাদ দেখেই মনে হয় রুচিহীন নির্বুদ্ধিতা, শুধু যেন নিজের অর্থ আর ক্ষমতা জাহির করা। জানি এদের একটা ঐতিহাসিক মূল্য আছে, শুধু ওইটুকু বাদ দিলে ভার্সেলিন, ক্রেমলিন, পটসডাম, বাকিংহাম প্রাসাদ কিংবা নামী মানুষদের স্মৃতিসৌধ, এসবই যেন নিজেকে জাহির করার প্রচেষ্টা। কাইজারের সেই আত্মীয়টি আমাকে বললেন যে মান্সসুশি তুলনায় অনেক রুচিশীল, ছোটোখাটো, মানবিক একটা আবেদন আছে। কিন্তু আমার তো দেখে মনে হলো না, মনে হলো শুধুই অহংকারের প্রকাশ। তাই দেখে আমার মধ্যে আলাদা কিছু প্রতিক্রিয়া হলো না। বার্লিনের পুলিশ মিউজিয়াম দেখে বরং মনের মধ্যে আতঙ্ক হচ্ছিল। কি ভয়ানক সব ছবি, খুন হয়ে যাওয়া, আত্মহত্যা করা মানুষের ছবি, মানুষের বিকৃত মানসিকতার সাক্ষী বহন করে চলেছে। আমি তো কোনো ক্রমে মিউজিয়াম থেকে বেরিয়ে খোলা হাওয়ায় এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। মিরাকলের লেখক ডক্টর ভন ফুলমুলার আমাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানে জার্মান শিল্প সাহিত্য ও নাটকের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে দেখা হলো। একদিন আইনস্টাইনের ছোট্ট ফ্ল্যাটটায় গেলাম। জেনারেল ভন হিন্ডারবার্গের সঙ্গে একদিন খাওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ওনার পরিকল্পনা বাতিল করতে হয়। সুতরাং আমি আবার দক্ষিণ ফ্রান্সে ফিরে গেলাম। কোথাও আমি বলেছিলাম যে যৌনতা উল্লেখ করার মতো বিষয় বটে, কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, কারণ যৌনতা নিয়ে অনেক কথাই বলা হয়েছে। এর মধ্যে আমার নতুন কিছু আর যোগ করার নেই। নতুন প্রাণের জন্ম দেওয়া তো প্রকৃতির একটি অন্যতম কাজ, আর প্রতিটি পুরুষ, সে তরুণ হোক বা বৃদ্ধ, সে কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করলেই দুজনের মধ্যে যৌন সম্পর্কের সম্ভাবনাটাই আগে ভেবে নেয়। আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে। কাজের সময় আমি মহিলাদের ব্যাপারে একেবারেই আগ্রহ দেখাই না, তখন শুধু ছবি নিয়ে ভাবনা। কিন্তু যখন হাতে কাজ থাকে না, তখনই মনে নারী সঙ্গের ইচ্ছা জেগে উঠত। H.G. ওয়েলস বলেছিলেন, এমন একটা সময় আসে যখন সকালে হয়তো অনেক কিছু লিখলেন, বিকালে চিঠিপত্রগুলো দেখলেন, এরপর আর কিছু করার নেই, বসে বসে একঘেয়ে লাগছে, তখনই তো সময় যৌনতার। তখন ফ্রান্সের এক রিসোর্টে কিছুই করার নেই। আমার কপাল ভালো যে খুব সুন্দর এক মহিলার সঙ্গে আলাপ হলো। তার কাছে একঘেয়েমি কাটানোর সব কিছুই মজুদ ছিল, আর ও ছিল আমার মতোই সব দায় দায়িত্ব থেকে মুক্ত। সুতরাং দুজনেই দুজনের মুখ দেখে পছন্দ করে ফেললাম। ও আমাকে বলেছিল যে সবেমাত্র এক ইজিপশিয়ান তরুণের সঙ্গে ব্যর্থ প্রেমের সম্পর্ক কাটিয়ে উঠেছে। আমরা অবশ্য আমাদের মধ্যকার সম্পর্কটা ঠিক কী সেটা নিয়ে কথা বলিনি, তবে এটা ধরে নেওয়া হয়েছিল। ও জানতো আমি একদিন আমেরিকা ফিরে যাব। আমি ওকে প্রতি সপ্তাহে টাকা দিতাম, তারপর দুজনে মিলে সারা সপ্তাহ ধরে ক্যাসিনো, রেস্তোরাঁ
নানা রকম মেলা আর উৎসবে ঘুরে বেড়াতাম, একসঙ্গে খেতাম, নাচতাম। এভাবে আমাদের ঘনিষ্ঠতা এমন একটা পর্যায়ে পৌঁছালো যে যা হওয়ার তাই হলো। আমার আবেগ আর বাধা মানল না। আমেরিকায় ফিরবো অথচ ওকে সঙ্গে নেব না, এমন আর ভাবতেই পারছিলাম না। ওকে ছেড়ে যাব ভাবলেই বুকের মধ্যে যেন কষ্ট জমা হচ্ছিল। আর ছেড়ে যাবই বা কেন? ও সুন্দরী, মনের মধ্যে আমার জন্য ভালোবাসা আছে। তাছাড়া কখনোই তো ও আর আমার সঙ্গে কোনো অবিশ্বাসের কাজ করেনি। একদিন বিকালে তখন আমরা ক্যাসিনোতে, হঠাৎ ও আমার হাতটা চেপে ধরল, বলল, তুই যে সে। বুঝলাম ওর সেই ইজিপশিয়ান প্রেমিক যার সম্পর্কে আমাকে অনেক কথা বলেছিল। কি করব আমি? ভারী মুশকিলে পড়লাম। একটু পরে আমরা ওখান থেকে চলে এলাম। হোটেলের কাছাকাছি এসে ও হঠাৎ বলল ও নাকি দস্তানা ফেলে এসেছে, তাই আবার ফিরে যাবে দস্তানা আনতে। আমাকে বলল, তুমি যাও, আমি আসছি। ওর অজুহাতটা এতটাই জরুরি ছিল, আমি আর বাধা দিলাম না। একাই হোটেলে চলে গেলাম। কিন্তু ঘন্টা দুয়েক পরেও যখন ফিরে এলো না, তখন বুঝে নিলাম ও শুধু একজোড়া দস্তানা আনতেই যায়নি, ওর পেছনে অন্য গল্পও আছে। সেদিন সন্ধ্যায় আমার কিছু বন্ধুকে হোটেলে আসতে নিমন্ত্রণ করেছিলাম। বন্ধুদের আসার সময় হয়ে এলো, কিন্তু ওর তো দেখা নেই। আমি ওকে ছাড়াই বেরিয়ে যাচ্ছিলাম, তখন তার দেখা পেলাম। মুখটা বিবর্ণ হয়ে গেছে, পোশাক এলোমেলো। আমি ওকে দেখে বিরক্ত হয়ে বললাম, বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে, তোমাকে আর যেতে হবে না, অনেক দেরি করে ফেলেছ, আমি একাই যাচ্ছি, তুমি বিছানায় গিয়ে ঘুমো। ও তো শুনবে না, ক্ষমা চাইলো, নানা অজুহাত দেখালো, কিন্তু এত দেরি করার জন্যে ঠিকঠাক কোনো কারণ দেখাতে পারলো না। বুঝতে পারলাম ও আসলে এতক্ষণ ওর সেই ইজিপশিয়ান প্রেমিকের সঙ্গে কাটিয়ে এলো। অনেক রাগারাগির পর ওকে ছাড়াই আমি বেরিয়ে গেলাম। বন্ধুদের সঙ্গে দেখা হলো, চারদিকে গান বাজনা চলছিল। কেউই যেন মনমরা হয়ে বসে থাকতে পারবে না। আমিও সবার সঙ্গে বসে অতিথিদের আপ্যায়ন করছিলাম, কিন্তু মনের ভেতর তখন ঝড় বইছিল। হোটেলে ফিরে দেখি ও ঘরে নেই। ভয় পেলাম, ও কি সত্যিই চলে গেছে এত সহজেই? তাড়াতাড়ি শোয়ার ঘরে গিয়ে দেখি ওর সব জামা কাপড় ও অন্যান্য জিনিস রয়েছে। হাঁফ ছেড়ে বাঁচলাম। 10 মিনিট পরেই ও ফিরে এলো, হাসি খুশি মেজাজ। বলল সিনেমা দেখতে গিয়েছিল। শান্ত গলায় ওকে বললাম, আগামীকাল আমি প্যারিস চলে যাব। ওকে ওর পাওনা দিয়ে সব মিটিয়ে ফেললাম। ও সব কিছু চুপচাপ মেনে নিল, কিন্তু ইজিপশিয়ান প্রেমিকের ব্যাপারটা কিছুতেই স্বীকার করলো না। ওকে বললাম, আমাদের বন্ধুত্ব যেটুকু ছিল তুমি সেটা নষ্ট করলে আমাকে ঠকানোর চেষ্টা করে। তারপর ওকে একটা মিথ্যা বললাম ওর পেছন পেছন আমি গিয়ে দেখেছি ও ইজিপশিয়ান প্রেমিকটির হোটেলে গিয়েছিল। এটুকু মিথ্যা বললাম ওকে চাপ দিয়ে কথা আদায় করার জন্য। কি আশ্চর্য, ও তখন সব স্বীকার করে নিল। সেই সাথে ক্ষমা চেয়ে বারবার প্রতিজ্ঞা করতে লাগলো ওই ছেলেটির সঙ্গে আর কখনো দেখা করবে না। পরদিন সকালে আমি যখন যাওয়ার জন্য ব্যাগ গুছোচ্ছিলাম, ও কাঁদতে লাগলো। এক বন্ধুর সাথে যাব, বন্ধু এসে জানালো নিচে অপেক্ষা করছে গাড়িতে। এবার ও ভীষণভাবে কাঁদতে লাগলো, বারবার বলতে লাগলো আমাকে ছেড়ে যেও না। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তুমি কি আশা করো আমার কাছে? ও বলল, আমাকে অন্তত প্যারিস পর্যন্ত নিয়ে চলো, কথা দিচ্ছি তারপর আর তোমাকে বিরক্ত করব না। ও এমন করুণভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি দুর্বল হয়ে পড়লাম। তবু ওকে বললাম, একসঙ্গে আমাদের যাওয়াটা কিন্তু সুখকর হবে না। তাছাড়া প্যারিসে পৌঁছেই আমি কিন্তু আমার কাজে চলে যাব। ও সব কিছুতেই রাজি। সুতরাং সেদিন সকালে বন্ধুর গাড়িতে বন্ধু, ও আর আমি 3 জনে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করলাম। রাস্তায় কারো মুখে কোনো কথা নেই। এভাবে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পথে তেমন কিছু চোখে পড়লে মন্তব্য না করে পারি না। ও হয়তো উত্তর দেয়, ব্যাস ওইটুকুই। এই কথাবার্তার মধ্যে কোনো আন্তরিকতার ছাপ আগের মতো ছিল না। প্যারিসে পৌঁছে প্রথমেই সোজা ওর হোটেলে গিয়ে ওকে নামালাম, বিদায় জানালাম। ও বুঝেই নিল এটাই ওর সঙ্গে আমার শেষ দেখা। ও আমার সঙ্গে করমর্দন করলো। এই কদিন ওর জন্য যা কিছু করেছি সেজন্য আমাকে ধন্যবাদ জানালো। তারপর নাটকীয় ভঙ্গিতে বিদায় জানিয়ে হোটেলে ঢুকে গেল। পরের দিন আবার ওর ফোন। ওকে নিয়ে দুপুরের খাবার খেতে যাব কিনা জিজ্ঞেস করলো। আমি তো রাজি হলাম না। তারপর আমার বন্ধু ও আমি হোটেল থেকে বেরিয়েই দেখি সেজেগুজে ও দাঁড়িয়ে আছে। অগত্যা ওকে নিয়েই খেতে চললাম। খাওয়ার পরই যাওয়া হলো মালমাই জো দেখতে। সেখানে নেপোলিয়নের সঙ্গে বিচ্ছেদের পর জোসেফাইন থাকতেন, এখানেও তিনি মারা যান। সুন্দর এই বাড়িটিতে জোসেফাইনের কত না অশ্রু ঝরেছিল। বিষণ্ণ শরতের দিনটি আমাদের মনের বিষণ্ণতাও যেন বাড়িয়ে দিল। হঠাৎ দেখি আমার মহিলা বন্ধুটি নেই। খুঁজে দেখি বসে আছে বাগানের মাঝে এক বেদিতে, বসে বসে চোখের জল ফেলছে। বোধহয়
এই বিষণ্ণ পরিবেশ ওর মনেও প্রভাব ফেলেছিল। ওকে দেখে মনটা যেন নরম হয়ে গেল। ভাবলাম ওকে ক্ষমা করে দিই, কিন্তু যেই ওর সেই ইজিপশিয়ান প্রেমিকের মুখটা মনে পড়ল, ক্ষমা করতে পারলাম না। সুতরাং প্যারিসেই ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। আমি লন্ডন চলে গেলাম। লন্ডনে ফিরে প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে কয়েকবার দেখা হলো। প্রথমবার বিয়ারিৎজে বিখ্যাত টেনিস খেলোয়াড় কোশেট এবং আরও দুই বন্ধুকে নিয়ে এক বিখ্যাত রেস্তোরাঁয় গেছি। দেখি প্রিন্স ও লেডি ফার্নেস সেখানে এলেন। লেডি ফার্নেস আমার বান্ধবীও ছিলেন। একটু পরে উনি একটা চিরকুট লিখে পাঠালেন, রাশিয়ান ক্লাবে গিয়ে আমরা যদি ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। গেলাম, কিন্তু মনে হলো সাক্ষাৎটা যেন দায়সারা গোছের হলো। আমাদের সঙ্গে পরিচয়ের পরই প্রিন্স পানীয়ের জন্য বললেন, তারপর উঠে পড়ে লেডি ফার্নেসের সঙ্গে নাচে যোগ দিলেন। আমরা আমাদের টেবিলে ফিরে এলাম। প্রিন্স নাচ শেষ করে আমার টেবিলে এসে বসলেন। বললেন, আপনি একজন আমেরিকান, তাই না? বললাম, না, আমি ইংল্যান্ডের লোক। উনি অবাক হয়ে তাকালেন। বললেন, কতদিন আমেরিকায় আছেন? বললাম, 1910 সাল থেকে। উনি ঘাড় নেড়ে একটু ভেবে বললেন, তাহলে যুদ্ধের আগে থেকে? আমার তো তাই মনে হয়, বললাম। উনি হেসে উঠলেন। কথায় কথায় ওনাকে জানালাম শালিয়াপিন আমার সম্মানে একটা পার্টি দিচ্ছেন। এটা শুনিয়ে উনি ছেলে মানুষের মতো বললেন যে উনিও আমার সঙ্গে সেখানে যেতে চান। আমি তো অবাক। বললাম, নিশ্চয়ই যাবেন। আপনি গেলে শালিয়াপিন নিজেকে সম্মানিত বোধ করবেন এবং খুশিও হবেন। ওনার যাওয়ার আয়োজন করার জন্য ওনার কাছে অনুমতি চাইলাম। সেই পার্টিতে প্রিন্সের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল যখন দেখলাম পার্টিতে শালিয়াপিনের মা, 80-র উপর বয়স, যতক্ষণ উপস্থিত ছিলেন, প্রিন্স ততক্ষণ তার কাছে বসে রইলেন। মা চলে যাওয়ার পরে প্রিন্স এসে সবার সাথে মজায় যোগ দিলেন। সেই প্রিন্স অফ ওয়েলস এখন লন্ডনে আমাকে তার গ্রামের বাড়ি ফোর্ট বেলঢেভিয়াতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। গেলাম সেখানে। বেশ পুরানো একটি দুর্গকে সংস্কার করা হয়েছে। কোনো আড়ম্বর নেই, খুব সাধারণ ব্যবস্থা, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ চমৎকার। প্রিন্সের আতিথেয়তাও চমৎকার। উনি আমাকে বাড়িটি ঘুরিয়ে দেখালেন। তার শোয়ার ঘরটি খুবই ছিমছাম। বিছানার মাথার কাছে লাল সিল্কের উপরে রাজকীয় স্মারক আঁকা। আরেকটি শোয়ার ঘর দেখে তো আমি অবাক। সাদা আর গোলাপি রঙে মোড়া বিছানা, খাটে 4টে খুঁটিতে 3 থাক করে পালক মোড়া। মনে পড়ল পালকে তো প্রিন্সের রাজকীয় আড়ম্বর। প্রিন্সের বাড়িতে সেদিন একটি নতুন খেলা কেউ একজন দেখালো। এই খেলাটি আমেরিকায় চলে, লন্ডনে দেখিনি। খেলার নাম ফ্র্যাঙ্ক এস্টিমেশন। সবাইকে একটা করে কার্ড দেওয়া হবে, যাতে 10টি করে ঘর। প্রত্যেক ঘরে লেখা আছে স্বভাব, বুদ্ধি, ব্যক্তিত্ব, যৌন আবেদন, রূপ, নিষ্ঠা, কৌতুকপ্রবণ, মানিয়ে নেওয়ার ক্ষমতা, এরকম সব গুণের নাম। এবার প্রথমে একজন তার নিজের কার্ডটিতে নিজেই নিজেকে মূল্যায়ন করবেন, নিজের মধ্যে কোন গুণ কতটা আছে বলে নিজে মনে করেন তার ভিত্তিতে। যেমন আমি নিজেকে দিয়েছিলাম কৌতুকবোধে 7, যৌন আবেদনে 6, সুন্দর দর্শনে 6, আর দিয়েছিলাম মানিয়ে নেওয়ার ক্ষমতায় আর নিষ্ঠায় 4। অন্যদিকে অন্যরাও তাদের কার্ডে ওই ব্যক্তির মূল্যায়ন করবেন একইভাবে, এভাবেই নাম্বার বসিয়ে। এবার ওই ব্যক্তি নিজের দ্বারা নিজের মূল্যায়নটি পড়ে শোনাবেন, সেই সাথে অন্যদেরগুলোও পড়া হবে। দেখা হবে অন্যদের সঙ্গে নিজের মূল্যায়ন কতটা মিলল। প্রিন্সের পালা যখন এলো, উনি ঘোষণা করলেন যৌন আবেদনে উনি নিজেকে 3 নম্বর দিয়েছেন। বেশিরভাগ অতিথি তাকে 4 দিয়েছেন, আমি দিয়েছিলাম 5। কোনো কার্ডে অবশ্য 2ও দেওয়া হয়েছিল। সদস্যনের বিচারে প্রিন্স নিজেকে দিয়েছিলেন 6, অতিথিরা বেশিরভাগ দিয়েছিলেন 8, আমি দিয়েছিলাম 7। আকর্ষণীয় সৌন্দর্যে উনি নিজেকে দিয়েছিলেন 5, অতিথিরা বেশিরভাগ 8, আমিও 8। নিষ্ঠার জন্য উনি নিজেকে দিয়েছিলেন 10, বেশিরভাগ অতিথি দিয়েছিলেন 3.5, আমি 4। প্রিন্স কিন্তু মানতে রাজি নয়। বারবার বলতে লাগলেন আমার মধ্যে নিষ্ঠার কোনো অভাব নেই। ছেলেবেলায় কয়েক মাসের জন্য একবার ম্যানচেস্টার গিয়েছিলাম। এখন হাতে কোনো কাজ নেই দেখে ভাবলাম চট করে একবার ম্যানচেস্টার দেখে আসি এখন কেমন হয়েছে। ম্যানচেস্টারের পরিবেশে সে সময় একটা বিষণ্ণতা থাকলেও ওর যেন একটা আলাদা আকর্ষণ ছিল। কুয়াশা আর বৃষ্টির মধ্যেও কি এক অব্যক্ত ভালো লাগা কাজ করত। হয়তো কোনো পুরনো স্মৃতির সঙ্গে এই অনুভব জড়িয়েছিল। একটা লিমুজিন ভাড়া করে বেরিয়ে পড়লাম। ম্যানচেস্টারের পথে পড়ল স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। এখানে আমি আগেও কখনো আসিনি। শনিবার রাতে পৌঁছেছিলাম। অল্প কিছু খেয়ে নিয়ে তখনই বেরোলাম শেক্সপিয়রের বাড়িটি দেখতে। গাঢ় অন্ধকার রাত, তবুও
পথ না হারিয়ে ঠিকই পৌঁছে গেলাম সেই রাস্তায়। দাঁড়ালাম বাড়িটির সামনে, দেশলাই জ্বালিয়ে দেখলাম সামনে লেখা আছে শেক্সপিয়রের বাড়ি। অন্ধকারের মাঝেও কি করে বাড়িটি খুঁজে পেলাম সেটাই আশ্চর্যের। হয়তো শেক্সপিয়রের আত্মাই পথ দেখিয়ে আমাকে সেখানে এনেছিল। সকালবেলা স্ট্র্যাটফোর্ডের মেয়র আচিবন্ড ফ্লাওয়ার হোটেলে এসে দেখা করলেন, নিয়ে চললেন শেক্সপিয়রের বাড়ি দেখাতে। দিনের বেলায় বাড়িটি আরও ভালো করে দেখলাম। বিশ্বাস হয় না শেক্সপিয়র এই বাড়িতে ছিলেন, তার জীবন শুরু করেছিলেন। এক চাষির ছেলে এখান থেকে লন্ডনে গেছেন, সফল অভিনেতা হয়েছেন, নাটক হলের মালিক হয়েছেন, এ পর্যন্ত ভাবা যেতে পারে। কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার, বিদেশের আইনকানুন, ধর্মযাজক, রাজার আইনকানুন সব বিষয়েই তার বিপুল জ্ঞান, এই রকম বাড়ির ছেলের এত বিপুল প্রতিভা যেন মেনে নেওয়া যায় না। শেক্সপিয়রের সব রচনাই তার নাকি অন্য কেউ লিখেছেন। হতে পারে সে বেকন, সাউদাম্পটন অথবা রিচমন্ড, যেই হোক সে তো এই স্ট্র্যাটফোর্ডেরই ছেলে। যেই লিখুক সেই লেখায় কি আভিজাত্য! অথচ ব্যাকরণের নিদারুণ অবজ্ঞা, এমন মানসিক দক্ষতা অর্জনও যেন ঈশ্বর প্রদত্ত। তার সেই বাড়িটি দেখে এলাকার লোকেদের কাছ থেকে টুকরো টাকরা সংবাদ সংগ্রহ করে একটা উপলব্ধিতে এলাম। ছোটবেলায় একেবারে পড়াশোনায় মন ছিল না, খুবই উচ্ছৃঙ্খল ছিলেন, এদিক ওদিক শিকার করে বেড়াতেন, একেবারে বকে যাওয়া ছেলে হয়ে গিয়েছিলেন আর কি। ভেবে পেলাম না সেই ছেলে বড় হয়ে কি করে এত পাল্টে গিয়ে সর্বশ্রেষ্ঠ কবি হয়ে গেলেন। এমন সব শ্রেষ্ঠ প্রতিভাধরদের ছোটবেলা থেকেই তার মধ্যে কিছু কিছু সম্ভাবনা দেখা যায়। শেক্সপিয়রের মধ্যে তেমন কোনো চিহ্নই দেখা যায়নি। স্ট্র্যাটফোর্ড থেকে গাড়িতে চললাম ম্যানচেস্টার। পৌঁছতে পৌঁছতে বিকেল 3টে। সেদিন রবিবার, রাস্তাঘাট জনশূন্য, সুতরাং আমি নিশ্চিন্ত, ভিড়ে ধাক্কাধাক্কি করতে হবে না। ব্ল্যাকবার্নের পথ ধরলাম। অনেক দিন আগে, আমি তখন বালক মাত্র, সেই সময় শার্লক হোমস নাটক করতে ব্ল্যাকবার্ন এসেছিলাম। খুব ভালো লেগেছিল শহরটি। এক মদের দোকানে সপ্তাহে 14 শিলিং দিয়ে থাকতাম, খাওয়া থাকা মিলত, সেই সাথে দোকান ফাঁকা থাকলে ওদের বোর্ডে বিলিয়ার্ড খেলতাম। ইংল্যান্ডের নাম করা ফাঁসুরে ছিল বিলিংটন, সে প্রায়ই এখানে মদ খেতে আসতো। আমার গর্ব ছিল যে আমিও ওর সঙ্গে বিলিয়ার্ড খেলেছি। ব্ল্যাকবার্ন পৌঁছলাম 5টায়, অন্ধকার হয়ে এসেছে। খুঁজে পেলাম সেই মদের দোকানটি, সেখানে বসে পানও করলাম, কিন্তু কেউই চিনতে পারল না। মালিকানাই বদল হয়ে গেছে, চিনবে কে? শুধু দেখতে পেলাম আর একমাত্র পুরনো বন্ধুকে, সেই বিলিয়ার্ড টেবিলটি। বেরোলাম বাজার এলাকাটা দেখতে। 3 থেকে 4টে আলো পুরো এলাকার অন্ধকার দূর করতে পারেনি। এখানে ওখানে রাজনৈতিক আলোচনা চলছে, নানা কথা। সে সময়ে ইংল্যান্ডে অর্থনৈতিক তীব্র মন্দা চলছিল। আমি ঘুরে ঘুরে শুনতে লাগলাম কে কে বলছে। কেউ তীক্ষ্ণ বিদ্বেষে কথা বলে চলেছে, শুনলাম কে যেন সমাজতন্ত্রের কথা বলছে, কেউ কমিউনিজম নিয়ে, আরেকজন ডগলাস প্ল্যান নিয়ে আলোচনা করছিল। দুর্ভাগ্যবশত বেশিরভাগ শ্রমিকেরই ব্যাপারটা বোধগম্য হচ্ছিল না। এক জায়গায় শুনলাম একেবারে পুরনো ভিক্টোরিয়ান যুগের এক রক্ষণশীল কথা বলছেন, ইংল্যান্ড তো দান খয়রাতি বড্ড বেশি করছে, এতেই তো দেশটা শেষ হয়ে গেল। কথাটা মোটেই পছন্দ হলো না। মনে পড়ল ছোটবেলায় আমিও 2 পেনি করে পেতাম, সেটাই তো দানেরই ফল। তাই ভিড়ের মধ্যে মুন্ডু বাড়িয়ে বললাম, দান খয়রাতি দিয়েই তো ইংল্যান্ড হয়েছে। কেউ কেউ আমার কথায় সমর্থনও জানালো। তবে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা সে সময় খুবই খারাপ। ইংল্যান্ডে তখন প্রায় 40 লক্ষ বেকার, সেই সংখ্যা বেড়েই চলেছে। লেবার পার্টি এ সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছিল না। রক্ষণশীল দলের সঙ্গে তাদের আর কোনো তফাৎ থাকছিল না। আমি উইলউইন পর্যন্ত হেঁটে গেলাম। শুনলাম একটি নির্বাচনী বক্তৃতা। কানিংহাম রিড লিবারাল দলের হয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি অনেক শূন্য গর্ভ কথা বললেও আসলে কোনো প্রতিশ্রুতিই দিতে পারলেন না। ফলে বক্তারা কেউই তার কথায় উৎসাহিত হলো না। আমার পাশেই বসা পূর্ব লন্ডনের একটি মেয়ে চিৎকার করে তো বলেই দিল, ওসব বড় বড় বকুনি শুনে কি হবে, সোজা কথায় বলুন 40 লক্ষ বেকারদের জন্য আপনাদের বড় পরিকল্পনা কি, সেটা শুনেই আমরা ঠিক করব আপনাদের দলকে আমরা ভোট দেব কি দেব না। এই যদি সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনার ছবি হয়, তাহলে তো মনে হয় লেবার পার্টি ভোটে জিতেও যেতে পারে। এমনটাই আমি ভেবেছিলাম, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। স্লোডেন রেডিওতে একটা জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার পরেই হাওয়া ঘুরে গেল। রক্ষণশীল দল বিপুল ভোটে জিতে গেল। ইংল্যান্ড ছেড়ে যখন চলে যাচ্ছি, ততক্ষণে সেখানে রক্ষণশীল দলের সরকার গঠিত হয়েছে। আবার আমেরিকায় পৌঁছতে না পৌঁছতেই শুনলাম রক্ষণশীল দলের সরকারের পতন ঘটেছে। ছুটি মানেই উদ্দেশ্যহীন সময় কাটানো।
এভাবেই ঢিলেঢালা দিন কাটাচ্ছিলাম ইউরোপে। আসলে আমার সামনেতে তখন কোনো লক্ষ্য ছিল না, একটু হতাশাও জন্মাচ্ছিল। কি করব ঠিক করতে পারছিলাম না। সিনেমাতে শব্দযুক্ত হওয়ার পর থেকেই আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে পারছিলাম না। সিটি লাইটস নির্বাক ছবি, সেই ছবিতে আমি অভূতপূর্ব সাফল্য পেয়েছি প্রচুর অর্থ। কোনো সবাক ছবি সে সময়ে এত অর্থ দিতে পারত না। আবার কি একটা নির্বাক ছবি করব? তাহলে কি আমি সময়ের চেয়ে পিছিয়ে পড়ব? জানি যে নির্বাক ছবির শৈল্পিক গুণ অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও স্বীকার করতেই হবে যে শব্দ চরিত্রকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। কখনো আমি হয়তো সবাক ছবি তৈরির সম্ভাবনার কথা বলেছি, কিন্তু ভাবনাটা আমাকে যেন ভেতরে ভেতরে অসুস্থ করে দেয়। মনে হয় সবাক ছবি করে আমি কখনোই নির্বাক ছবির মতো খ্যাতির শীর্ষে পৌঁছাতে পারবো না। শুধু কি তাই, সবাক ছবি শুরু করলে আমার ভবঘুরে চরিত্রটিকেও চিরকালের মতো বাতিল করে দিতে হবে। কেউ কেউ পরামর্শ দিল, ভবঘুরে চরিত্রটিকে তো কথাও বলানো যায়, কিন্তু আমি জানি সেটা অসম্ভব। ভবঘুরেটি যে মুহূর্তে একটি শব্দ উচ্চারণ করবে, সেই মুহূর্তে সে পরিবর্তিত হয়ে যাবে অন্য এক মানুষে। আর সে কথা বলবেই বা কেন? যে সমাজে সে জন্মেছে, সেখানে তার পরনের ছেঁড়া পোশাকটির মতোই তার তো কোনো ভাষা নেই। সে শুধু দেখে যায় চারপাশ। এমনই এক বিষণ্ণতায় সারা ছুটি আমি আচ্ছন্ন হয়েছিলাম। কিন্তু আমার অন্তরে কে যেন অনবরত বলে যাচ্ছিল, হলিউডে ফেরো, কাজ শুরু করে দাও। উত্তর দিকের ভ্রমণ শেষ করে আমি লন্ডনের কার্লটন ফিরে এলাম। ভাবলাম নিউ ইয়র্ক হয়ে ক্যালিফোর্নিয়ায় ফেরার জাহাজের টিকিট বুক করে রাখি। কিন্তু সেন্ট মরিটজ থেকে ডগলাস ফেয়ারব্যাঙ্কের একটি টেলিগ্রাম পেয়ে পরিকল্পনা পাল্টে গেল। ও লিখেছে, সেন্ট মরিটজ চলে এসো, এখানে বরফ পড়ছে, তোমার জন্য আরও বরফ পড়তে বলবো, তোমার অপেক্ষায় রইলাম, ভালোবাসা সহ ডগলাস। টেলিগ্রামটা পড়ে শেষ করতে না করতেই দরজায় আলতো শব্দ। এই অসময়ে কে এলো? আমি বললাম, ভেতরে আসুন। ভাবলাম হোটেলের কর্মচারী বোধ হয়। হায় রে, দেখি সেই মহিলা বন্ধুটি আবার হাজির হয়েছে। দেখে তো আমি যেমন অবাক হলাম তেমনি বিরক্ত। তবু শান্ত গলায় বললাম, ভেতরে এসো। দুজনে মিলে বাজারে বেরোলাম, স্কি করার জিনিসপত্র কিনলাম। বন্ড স্ট্রিটে জুয়েলারির দোকানে গিয়ে ওকে একটা ব্রেসলেট কিনে দিলাম। ও তো খুবই খুশি। 2-1 দিন পরে পৌঁছলাম সেন্ট মরিটজে। ডগলাসের সঙ্গে দেখা হলো। দুজনেই খুব খুশি। ডগলাস ও আমি দুজনেই আমাদের ছবি তৈরির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু কেউই এ ব্যাপারে কথা বললাম না। দেখি ডগলাস একা। মনে হলো মেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। যাই হোক, সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড় আমাদের মনের সব বিষণ্ণতা যেন দূর করে দিল। আমরা দুজনে একসাথে স্কি করতে লাগলাম। বরং বলা ভালো, দুজনে একসাথে স্কি করা শিখলাম। জার্মানির প্রাক্তন যুবরাজ কাইজারের ছেলে আমাদের হোটেলেই ছিল, তবে আমি তার সঙ্গে দেখা করতে যাইনি। তবে একবার হোটেলের সিঁড়িতে তার সঙ্গে দেখা, ওকে দেখে আমার হাসি পেয়ে গেল। আমার কৌতুকচিত্র শোল্ডার আর্মের কথা মনে পড়তেই ফিক করে হেসে ফেললাম। ছবিতে এই যুবরাজকেই চিত্রিত করা হয়েছিল কৌতুক চরিত্ররূপে। সেন্ট মরিটজে থাকতে থাকতেই আমার ভাই সিডনিকে চলে আসতে বললাম। বেভারলি হিলসে ফেরার তো তেমন কোনো তাড়া নেই, ঠিক করলাম তারপর আরও পূর্ব দিকে ঘুরে ক্যালিফোর্নিয়া ফিরব। সিডনিও রাজি হয়ে গেল, অন্তত জাপান পর্যন্ত আমার সঙ্গে থাকবে। এবার নেপলসের দিকে যাত্রা। আমি আমার সেই মহিলা বান্ধবীকে বিদায় জানালাম। এবারে দেখলাম সে তো বেশ ভালো মেজাজেই আছে, আর কান্না নেই। মনে হলো এবার সে সত্যিই সরে যাবে। সুইজারল্যান্ডে সেই একসঙ্গে থাকা, সেই দিনগুলোর স্মৃতি বুঝি এবার ওর ফিকে হয়ে এসেছে। দুজনেই সেটা উপলব্ধি করছিলাম। সুতরাং বন্ধুত্ব রেখে সম্পর্ক মিটিয়ে ফেলাই ভালো। জাহাজ ছাড়ার সময় দেখি ও আমার ভবঘুরের চরিত্রে হাঁটার কায়দাটা রপ্ত করে ফেলেছে। সে আমাকে নকল করে হাঁটছিল। এটাই তাকে আমার শেষ দেখা।